নমস্কার প্রিয় শ্রোতা বন্ধুরা, তিয়াশার গল্পের বৈঠকে আপনাদের সবাইকে স্বাগতম। তিয়াশার গল্পের বৈঠকের আজকের নিবেদন উল্কা ও ষষ্ঠীচরণ, লিখেছেন শীর্ষেন্দু মুখোপাধ্যায়। শুরু করছি আজকের গল্প পাঠ উল্কা ও ষষ্ঠীচরণ। ষষ্ঠীচরণ পায়চারি করছিল, আর পায়চারি করতে বেশ ভালো লাগছিল তার। তবে কাজটা যত সহজ শোনাচ্ছে ততটা নয়। আসলে সে পাহারায় আছে। পায়চারি করতে করতে তাকে বিশেষ নজরও রাখতে হচ্ছে। তার উপর বহু মানুষের মরণ বাঁচন নির্ভর করছে। একটু ভুলটুল হলেই বা নজরদারিতে গাফিলতি ঘটলেই অতি বিপর্যয় কাণ্ড ঘটে যাবে। তার কানে হেডফোন লাগানো আছে। খেনাবাবু হচ্ছেন অপারেশন ম্যানেজার। ফোনে হঠাৎ তার হেডে গলা শোনা গেল, ও হে ষষ্ঠীচরণ, ঘুমিয়ে পড়নি তো? আগে না স্যার, দিব্যি জেগে আছি। হুঁশিয়ার থেকো হে, উল্কাটার মতিগতি খুব ভালো ঠেকছে না। বেটা চাঁদের পেছনে খাপটি মেরে আছে বলে মনে হচ্ছে। দূরেই আছে এখনো, তবে যে কোনো সময় এসে পড়তে পারে। চিন্তা করবেন না স্যার, আমি নজর রাখছি। তুরপুনটা রিলিজ করার সময় হলেই তোমাকে সিগন্যাল দেব। ভগবানের নাম করে ছেড়ো হে, বড্ড সাবধানে কাজটা করতে হবে কিন্তু। যে আগে, শুধু একটা কথা স্যার। কথা? কি কথা? বলে ফেলো। আগে, আমার প্রমোশনটা অনেকদিন আটকে আছে। আরে, ওসব নিয়ে ভাবতে হবে না। তুমি আগে রাক্ষসটাকে তো আটকাও। কাজটা উদ্ধার হলে বরদাবাবু খুব খুশি হবেন। তখন তোমারও হিল্লে হয়ে যাবে। যে আজ্ঞে। ষষ্ঠীচরণ ফের পায়চারি করতে থাকে। অন্যমনস্ক হলে তো চলবে না, ঘুম পেলেও চলবে না, ভুলটুল হলে আবার চাকরিও চলে যাবে। ষষ্ঠীচরণ গরিব মানুষ, চাকরি গেলে খুবই সমস্যায় পড়ে যাবে। আর সেই জন্য সে পায়চারির গতিবেগ বাড়িয়ে দেয়। অসুবিধার ব্যাপারটা হলো যে সে পায়চারি করছে মহাশূন্য, একটা বিশাল কৃত্রিম স্যাটেলাইটের পিঠের ওপর। কোমরে অবশ্য ধাতব দড়ি বাঁধা আছে স্যাটেলাইটের সঙ্গে, ছিটকে যাওয়ার ভয় নেই। আর আর পায়ে আছে বিশেষ ধরনের শোলওয়ালা জুতো, যাতে পা স্যাটেলাইটের সঙ্গে সেঁটে থাকে। স্যাটেলাইটের ওপর একটা মাউন্ট করা হারপুন, হারপুনের ডগায় ওয়ারহেড লাগানো। এই অস্ত্র দিয়েই উল্কাটাকে টিট করতে হবে। ষষ্ঠীচরণ খুবই ভালো তীরন্দাজ। উল্কাটার গতিবিধি কিছু বিচিত্র বলে শুধু যন্ত্র দিয়ে লক্ষ্যভেদের উপর নির্ভর না করে ষষ্ঠীচরণকে ডাকা হয়েছে। হারপুনটা যন্ত্রের সাহায্যে নিক্ষেপ করা হবে বটে, তবে ষষ্ঠীচরণ প্রয়োজনে যন্ত্রটাকে সাহায্য করবে। কানে লাগানো ফোনে তার গা মুকুন্দপুর থেকে মায়ের গলা পাওয়া গেল। ও বাবা ষষ্ঠীচরণ, কখন থেকে আকাশে ঝুলে আছিস বাবা? বলি, কিছু খেয়েছিস? পেটে দানা পানি কিছু পড়েছে? হ্যাঁ মা, এরা বেশ ভালোই খাইয়েছে, মাংস, ভাত, রসগোল্লা। তবে যে শুনি আকাশে নাকি পাতের ভাত, মাছ সব পাত ছেড়ে উড়ে উড়ে বেড়ায়। খেলি কি করে? সে অনেক ব্যবস্থা আছে মা। টিউবে করে খাবার দেয়, টুথপেস্টের মতো টিপে টিপে বের করে খেতে হয়। ও আবার কিরকম অলক্ষণে খাওয়া রে? সেই খাওয়া খুব মজার, গিয়ে সব বলবো খন। তা হ্যাঁ বাবা ষষ্ঠী, কতটা উপরে উঠেছিস বলতো? সে অনেক ওপরে মা, কয়েকশো মাইল তো হবেই। ও বাবা, তাহলে স্বর্গের কাছাকাছি হবে বোধ হয়। তা ওখান থেকে স্বর্গের বাগান টাগান দেখা যায়? শিব, দুর্গা,
কাউকে দেখলি বাবা, দেখলে পেন্নাম টেন্নাম করিস, আর আমাদের দুঃখ দুর্দশার কথাও একটু জানিয়ে রাখিস, বুঝলি? স্বর্গ বোধ হয় আরো অনেকটা ওপরের দিকে হবে মা। ঠিক আছে, ঠাকুর দেবতা কাউকে দেখলে বলবো খন। দেখিস বাবা, পা পিছলে পড়ে টরে যাসনি যেন। অত ওপর থেকে পড়লে হাত পা ভাঙবে। না মা, পড়ার কোনো ভয় নেই, তুমি নিশ্চিন্তে থাকো। দুর্গা দুর্গা, তা সেই মুখ পোড়া উল্কাটা কি এখনো আসেনি? না মা, তবে এলো বলে আর দেরি নেই। মাকে বেশি জ্ঞান দিয়ে লাভ নেই। মা জানে আকাশের ওপর দিকটাই স্বর্গ। প্রকৃত আকাশ কি বস্তু তা মা জানে না, জেনে আর দরকারও নেই। উদ্বিগ্ন মুখে আকাশের দিকে চেয়ে ষষ্ঠীচরণ উল্কাটার গতিবিধি নজরে আনার চেষ্টা করছিল। চাঁদটা খুবই কাছে, মাথার উপর এত স্পষ্ট দেখা যাচ্ছে যেন হাত বাড়ালে ছোঁয়া যায়। আর বিরাট বড়ও লাগছে চাঁদকে। হঠাৎ তার কানে লাগানো ফোনে একটা বাজখাই গলা একেবারে ফেটে পড়ল। বলি, ষষ্ঠীচরণ, শুনলুম দেনার দায়ে জেরবার হয়ে এখন ফাঁকি দেওয়ার তালে আকাশে গিয়ে গা ঢাকা দিয়েছ। ওতে কিন্তু ভবি ভুলবার নয়। চিরকাল তো আর ঝুল খেয়ে থাকতে পারবে না বাবা। 30,000 টাকার দেনা এখন সুদে আসলে গিয়ে 63,772 দাঁড়িয়েছে। 1 মাসের মধ্যে শোধ না দিলে ঘটি বাটি চাটি করে ছাড়বো, বুঝেছ? ষষ্ঠীচরণ খুবই বুঝেছে। বিগলিত ভাব দেখিয়ে বিনয়ের সঙ্গে বলল, ভাববেন না নগেনবাবু, টাকাটা ঠিকই দিয়ে দেব। কয়েকদিন একটু অসুবিধার মধ্যে আছি তো। কাঁচা বাড়িতে মা বাবার বড্ড অসুবিধা হচ্ছিল বলেই তো বাড়িটা একটু পাকা করতে হলো কিনা। মনে রেখো বাপু, জমির দলিল আমার কাছে বাঁধা রেখেছ। টাকা ঠিক মতো শোধ না দিলে জমি নিয়ে নেব। এখন আইন বহুত কড়া। যে আজ্ঞে, জমি গেলে আমরা খাবই বা কি বলুন? আকাশ থেকে তো নেমে এসো আগে, তারপর মজাটা টের পাবে। নগেন বাবুর কথা শেষ হতে না হতে হরিপদ সাহার ফোন। ও ষষ্ঠী, আকাশে উঠে কি হাতে চাঁদ পেয়েছো নাকি? তো বাকি ফেলেছ জানো? 2,323 টাকা, বুঝলে? আর বাপু, ধার বাকিতে মাল দেওয়া আমার আর পোষাবে না, বলে দিলুম স্পষ্ট করে। আমার সাপ কথা, ফেলো করি মাখতে। ভারী কাকুতমিনতি করে ষষ্ঠীচরণ বলে, আর 2 দিন সবুর করুন হরিপদ বাবু, আমি ফিরে গিয়েই ধার মিটিয়ে দেব। বাকিতে মাল না দিলে যে আমার বুড়ো বাবা মা না খেয়ে মরবে। না বাপু, আমিও ছাপোষা মানুষ, মুদির দোকান থেকে আমারও সংসার চালাতে হয়, আর বাকিতে দেওয়া আর আমার পক্ষে সম্ভব হবে না। আর 3টে দিন হরিবাবু, দেখতে দেখতে কেটে যাবে, এলুম বলে। দেখো বাপু, কথার যেন নড়চড় না হয়। মনটা বড় খারাপ হয়ে গেল ষষ্ঠীচরণের। মা বাপ আর ভাই বোনদের সে বড়ই ভালোবাসে, কিন্তু তারা বড়ই গরিব। সে মহাকাশ গবেষণাগারে সামান্য টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট। সামান্য বেতনে সংসার চালাতে পারে না সে। সে ক্রসবোতে তীরন্দাজি শিখেছিল এক সাহেবের কাছে। তাতে একসময় তার একটু নামও হয়েছিল। কিছুদিন আগে আকাশের এক কোণে একটা বড় সড়ো উল্কার সন্ধান পায় মার্কিন আর রুশ বিজ্ঞানীরা। হিসেব নিকেশ করে দেখা গেছে যে সেটা পৃথিবীতে এসে পড়বে, এবং পড়বে ভারতবর্ষেরই কোথাও। কিন্তু মার্কিনীদের সঙ্গে তো ভারতের সম্পর্ক এখন খুবই খারাপ। তাই উল্কাটাকে মহাকাশ থেকে অনেক দূরে ধ্বংস করে দেওয়ার ব্যাপারে মার্কিনীরা মোটেই গা লাগাচ্ছে না। কিন্তু বহু দূরে রকেট পাঠিয়ে উল্কাটাকে ছিন্ন ভিন্ন করে দেওয়ার টেকনোলজি মার্কিনী ছাড়া আর কারোরই জানা নেই।
রুশরা একসময় ভারতের বন্ধু ছিল বটে, কিন্তু ইদানিং তারা ব্যবসা বাণিজ্যে লক্ষ্মী লাভ করে সুখে স্বাচ্ছন্দ্যে আছে। মহাকাশ নিয়ে চর্চাতেও তারা আর বিশেষ আগ্রহী নয়। তবে ভারত গরিব দেশ হলেও মহাকাশ গবেষণায় খুব একটা পিছিয়ে নেই কিন্তু। সুতরাং তারা নিজেরাই এই বিপদ থেকে পরিত্রাণ পাওয়ার চেষ্টা করছে। তবে তাদের আন্তর্জাতিক মহাকাশ দূষণ দপ্তর থেকে সাবধান করে দেওয়া হয়েছে যে উল্কাটা ধ্বংস করতে তারা যেন বিস্ফোরক ব্যবহার না করে, কারণ মহাকাশে এখন কয়েক হাজার কৃত্রিম উপগ্রহ পৃথিবীর চারিদিকে নানা উচ্চতায় ঘুরপাক খাচ্ছে। বিস্ফোরকে তাদের ক্ষতি হতে পারে, তাই আপাতত শক্তিশালী হারপুন ব্যবহারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এবং কম্পিউটার দিয়ে তথ্য বিশ্লেষণ করে দেখা গেছে এই যন্ত্র ব্যবহারের সবচেয়ে উপযুক্ত হলো ষষ্ঠীচরণ, কারণ সে ক্রস বো তীরন্দাজিতে খুবই পাকা। আর সেই জন্যেই ষষ্ঠীচরণ আজ মহাকাশে এই গুরুত্বপূর্ণ কাজে নিযুক্ত। কিন্তু ষষ্ঠীচরণ অন্যমনস্ক হয়ে যাচ্ছে। বড় অনটনের সংসার। এই কাজটা সফলভাবে করতে পারলে হয়তো তার প্রমোশনটা হবে, কিছু পুরস্কারও পাওয়া যেতে পারে। বাড়ি বাবদ 20 লাখ টাকা ব্যাংকের ধার, সেটা যদি খানিকটা শোধ দেওয়া যায়। তার চারিদিকেই শুধু পাওনাদার আর পাওনাদার। কানে লাগানো ফোনে আরোরা সাহেবের গলা পাওয়া গেল। আরে এই বুড়বুক ষষ্ঠীচরণ, तू क्या ख्वाब में है? अरे वो खतरनाक मेटियोर तो तुरंत आ रहा है, गेट रेडी मैन। ষষ্ঠীচরণ তাকিয়ে দেখে সত্যি চাঁদের পিছন থেকে বেশ বড় একটা মেটে সোনালি রঙের গোলা ছুটে আসছে তীব্র গতিতে। একটু বাদেই সেটা পৃথিবীর আবহমণ্ডলে ঢুকে জ্বলে উঠবে, তারপর সোজা গিয়ে মধ্য ভারতের কোথাও আছড়ে পড়ে বিশাল এলাকা ধ্বংস করে দেবে। হারপুন ঠিক মতন গেঁথে দিতে পারলে ওটা মাথার যে একটা ওয়ারহেড লাগানো আছে তাতে সনিক বুম সৃষ্টি হয়ে উল্কাটিকে বহু খণ্ডে টুকরো করে দেবে। আর সেই টুকরোগুলো পৃথিবীতে পড়ার আগেই আবহমণ্ডলের সঙ্গে সংঘর্ষণে পুড়ে ছাই হয়ে যাবে। ষষ্ঠীচরণ তার হারপুন ঘুরিয়ে তৎপর হলো। এখন একটু অন্যমনস্ক হলেই সর্বনাশ। উল্কাটা এত দ্রুত আসছে যে লক্ষ্য স্থির করাই কঠিন। ষষ্ঠী হারপুনে শুয়ে টেলিস্কোপিক ভিউ ফাউন্ডারে চোখ রেখে একটু অবাক হয়ে গেল। উল্কাটা সাধারণ জিনিস নয়, ঠিক অপরিশোধিত সোনার মতো পাটকেলে সোনালি রং। আর এদিকে প্রায় 60 কিলোমিটার তো হবেই। ষষ্ঠীচরণ খুব ঠান্ডা মাথায় দূরত্বটা মেপে নিল, তারপর অপেক্ষা করতে লাগলো। সে জানে সরাসরি বস্তুটাকে লক্ষ্য করে রিলিজ বাটন চাপলে কাজ হবে না, কারণ হারপুন গিয়ে লাগবার আগেই উল্কা জায়গাটা পেরিয়ে যাবে। সুতরাং হারপুন ছাড়তে হবে কয়েক সেকেন্ড আগে, উল্কার সম্ভাব্য গতিপথের দিকে তাক করে। কানে লাগানো ফোনে একটা মিঠে গলা শোনা গেল। রাম রাম ষষ্ঠী বাবু, ভালো আছেন তো? তবিয়ত তন্দুরস্ত আছে তো? বলছিলাম কি, আপনাকে আমি 3 লাখ রুপিয়া দেব, আপনি উল্কাটাকে ছড়িয়ে দিন। ষষ্ঠী অবাক হয়ে গেল। সে কি? কেন বলুন তো? আমার ঝুনঝুনওয়ালা ইন্ডাস্ট্রির অবস্থা এখন খুবই খারাপ যাচ্ছে। ক্যালকুলেশন করে দেখলাম উল্কাটা যেখানে এসে পড়বে সেখানে আমার 10টা গোডাউন আছে। গোডাউনে সব মাল সরিয়ে দিয়ে 3 crore রুপিয়ার ইন্স্যুরেন্স করিয়ে নিয়েছি। উল্কাটা পড়লে আমার কিছু সুবিধে হবে, আপনারও 1%। ষষ্ঠী নিবিষ্ট চোখে উল্কাটাকে লক্ষ্য করতে করতে বলল, ঝুনঝুনবাবু, আপনি কি জানেন যে আপনি একটা খুব খারাপ লোক? হা 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 হা, কেউ জানবো না, সবাই জানে, কিন্তু ভগবানই তো আমাকে ভি पैदा করেছেন। খারাপ লোকের কি দরকার নেই ষষ্ঠী বাবু, খারাপ লোকেরাও তো সোসাইটিতে সার্ভিস দিচ্ছে,
ঠিক কি না বলুন? উল্কাটা ভয়ঙ্কর গতিবেগে চাঁদ পেরিয়ে চলে আসছে। ষষ্ঠী দাঁতে দাঁত পিষে ফোনটা অফ করে দিয়ে একাগ্র হলো। গতিপথটা অনুমানে স্থির করে নিয়ে ক্যালকুলেশন করতে লাগলো, সবটাই তার নিজস্ব পদ্ধতিতে। তীরন্দাজ হিসেবে তার পক্ষে যতটা সম্ভব নির্ভুল একটা দূরত্ব স্থির করে সে হারপুনের ট্রিগার টিপে দিল। একটা তীব্র ঝাঁকুনি দিয়ে মসৃণ গতিতে হারপুনটা বেরিয়ে গেল নিক্ষেপ যন্ত্র থেকে। উৎকণ্ঠায় কাঠ হয়ে চেয়ে রইল ষষ্ঠীচরণ। রূপলি রঙের বিশাল লম্বা হারপুনটা পরিষ্কার দেখা যাচ্ছে, কালো আকাশ চিরে ছুটছে বিদ্যুতের গতিতে। ওদিক থেকে মেটে সোনার রঙের উল্কাটাও আসছে ভয়ঙ্কর গতিতে। লাগবে তো? হে ভগবান! ক্যালকুলেশন যথাসাধ্য নির্ভুলই হয়েছে বলে তার ধারণা। কিন্তু হারপুনটা লাগলো ষষ্ঠীচরণ যেখানে অবস্থান করছে তার খুব কাছেই ঘটল ঘটনাটা। খুব বেশি হলে আধা কিলোমিটারের তফাতে। হারপুনটা সোজা গিয়ে উল্কার পেটের মধ্যে ঢুকে গেল, আর সঙ্গে সঙ্গেই সনিক বুম চালু হয়ে গেল। আকস্মিক আঘাতে উল্কাটা কি দোল খেল? গতি ব্যাহত হলো একটু। পর মুহূর্তে একটা অপূর্ব নিঃশব্দ বিস্ফোরণে কালো আকাশে যেন ছড়িয়ে পড়ল ফুলঝুরির রং বেরং। শত খণ্ডে বিচূর্ণ হয়ে নানা দিকে ছিটকে যেতে লাগলো বিদীর্ণ উল্কার টুকরোগুলো। ষষ্ঠীচরণ ভারী তৃপ্তি মুখে দৃশ্যটা দাঁড়িয়ে দেখছিল, মুখে একটা বোকা বোকা হাসি। আর ওইটাই ভুল করছিল সে। কথা ছিল উল্কাটিকে ভেঙে দেওয়ার সময় সে শটান শুয়ে পড়বে, যাতে কোনো বিপদ না ঘটে। খেয়াল ছিল না ষষ্ঠীর, হঠাৎ একটা বড় সড়ো টুকরো ছিটকে এসে সে কিছু বুঝবার আগেই যেন বিরাশি শিকার একটা চড় মেরে শুইয়ে দিল তাকে। ষষ্ঠী জ্ঞান হারিয়ে লুটিয়ে পড়ল স্যাটেলাইটের পিঠের ওপর। যখন জ্ঞান হলো তখন সে কলকাতার এক হাসপাতালের বেডে শুয়ে আছে। চারপাশে সব হোমরা চোমরা মানুষ। এক ভারিক্কি ওপরওয়ালা বলল, বহুত খুব ষষ্ঠী, বহুত বাহাদুর হতুম। আর একজন বলল, চোর বেঁচে গেছো হে, শার্পনেলটা প্রায় শেষ করে দিয়েছিল তোমাকে। ষষ্ঠী হাত জোর করে বলল, আগে আমার মা বাবার আশীর্বাদ আর ভগবানের দয়া। তা তো বটেই। শোনো, সরকার বাহাদুর তোমাকে 50 লাখ টাকা পুরস্কার দেবে, বুঝেছে তো? 50 লাখ? শুধু তাই নয়, উল্কাটা ছিল পুরো সোনার। যে টুকরোটা এসে তোমার পায়ে লেগেছিল সেটার ওজন 72 কেজি। ওটাও তোমাকে পুরস্কার হিসেবে দেয়া হবে। ষষ্ঠী ফের অজ্ঞান হয়ে গেল। নমস্কার। গল্পটা কেমন লাগলো? গল্পটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করতে ভুলবেন না, এবং আপনাদের গুরুত্বপূর্ণ মতামতের আশায় রইলাম।